Dear friends, welcome back to my YouTube channel AR English M. I have added a new letter M to my channel AR English due to some unique reason. Now the name of my channel is AR English M. Today I am going to discuss about present indefinite tense. This video must be going to be very interesting, so be with me and enjoy the video. Now look at the whiteboard. There is a sentence: birds build nest in the trees. এই যে সেন্টেন্স রয়েছে পাখিরা গাছে বাসা বাঁধে, এখানে এই সেন্টেন্সের মধ্যে কোথাও কোনো অক্সিলারি ভার্ব নাই। মেন ভার্বটাই যে বিল্ড, এটা সরাসরি প্রেজেন্ট ফর্ম রূপে বসেছে। তাহলে যখন মনে রাখতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যখন কোনো কাজ হয় বা হয়ে থাকে, অর্থাৎ হয় বা হয়ে থাকে এরকম যখন হয় তখন তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এখানে যেমন বার্ডস বিল্ড নেস্ট ইন দ্য ট্রিজ, পাখিরা গাছে বাসা বাঁধে। বাঁধে কখন হয় তা বোঝা যাচ্ছে না, কিন্তু বেঁধে থাকে, পাখিরা বাঁধে, এরকম যখন হবে তখন সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেনার কতকগুলো নিয়ম রয়েছে, তার মধ্যে যেটা আমাদেরকে প্রথম জানতে হবে সেটা হলো এই টেন্সে বাংলা ক্রিয়ার সঙ্গে কোন কোন লেটার যুক্ত থাকে সেটা আমাদেরকে জানতে হবে। মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বাংলা ক্রিয়ার শেষে, অর্থাৎ বাংলা যে ক্রিয়া হবে তার সঙ্গে যুক্ত থাকে সাধারণত এ, অন্তস্থ, হর্ষি, ও, হর্ষই। কেমন করে হয়? এখানেই যদি বলা হয় পাখিরা গাছে বাসা বাঁধে, তাহলে যে বাঁধে, বাঁধার সঙ্গে কি যুক্ত আছে? বাঁধার সঙ্গে আছে এ, বাঁধে হয়ে গেছে। যদি বলা হয় ছেলেরা মাঠে ফুটবল খেলে, খেলার সঙ্গে রয়েছে এ। আবার আমি রাতে ভাত খাই, এই যে খাই, খাওয়ার সঙ্গে কি যুক্ত আছে? হ্রস্বই, তাহলে খাই। তোমরা এই কাজ করো, করার সঙ্গে যুক্ত আছে ও, করার সঙ্গে যুক্ত আছে কি? ও। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাংলা ক্রিয়ার শেষে অন্তস্থ, হ্রস্বই, হর্ষি, এ, ও ইত্যাদি যুক্ত থাকে। এই সমস্তগুলো দেখলেই আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার আরো কিছু সহজ নিয়ম রয়েছে বা সহজ উপায় আছে। এক নম্বর যদি বলা যায়, এটা হলো যে সাধারণ কোনো ঘটনার কথা যখন বলবে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দু নম্বর যখন ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ চিরন্তন সত্য কথা হবে, চিরন্তন সত্য, সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইউনিভার্সাল ট্রুথ যেমন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তিন নম্বর হবে হ্যাবিচুয়াল যদি কিছু হয়, অর্থাৎ অভ্যাসগত যদি কিছু হয়, যেমন রিনা সিংস সং ইন দ্য মর্নিং এভরিডে, এই যে এভরিডে প্রত্যেকদিন একটা অভ্যাসগত, এটা হয়ে যাবে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে যখন কোনো মহান ব্যক্তির কোনো কথা কোটেশন মার্কসের মধ্যে নিয়ে আসা হবে তখন হয়ে যাবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন শেক্সপিয়ার সেজ অল দ্য ওয়ার্ল্ডস এ স্টেজ, এই যে সেজ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার এমন হবে যখন কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স অথচ সেটা হেয়ার অথবা দেয়ার দিয়ে শুরু হয়েছে, এরকম কোনো সেন্টেন্স হলে হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন দেয়ার দে লিভ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি, কিংবা আর একটা রয়েছে যেটা ঐতিহাসিক কোনো ঘটনার কথা, যে অতীতে ঘটে গেছে কিন্তু সেটা আমরা যখন বর্তমানে যখন বর্ণনা করি তখন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়মে হয়। যেমন বলা যেতে পারে আলেকজান্ডার ইনভেডস ইন্ডিয়া, তাহলে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেন, করার সঙ্গে এ যুক্ত আছে, তাহলে এই সমস্ত ঘটনা যখন হবে তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বলা হলো
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বাংলা ক্রিয়ার শেষে চেনার সহজ যে উপায় হলো যে বাংলা ক্রিয়ার শেষে হর্ষয় হর্ষে অন্তস্থ এ ইত্যাদি যুক্ত থাকে। নিয়ম, এই টেন্সে সাবজেক্ট বা কর্তার পরে কোনো অক্সিলারি ভার্ব বসে না, কারণ সরাসরি যে ভার্বটি রয়েছে সেটা হয়ে যাবে সরাসরি প্রেজেন্ট ফর্মে। সাবজেক্ট, 2 নম্বরে আমরা জানি একটা সেন্টেন্সের যে 5টি অংশ থাকে সেটা আলোচনা হয়েছে, তার মধ্যে একটা হলো 1 2 3 4 5। 1 নম্বরে বলা হয়েছিল সাবজেক্ট বা কর্তা, 2 নম্বরে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, 3 নম্বরে মেন ভার্ব বা মূল ক্রিয়া, 4 নম্বরে অবজেক্ট বা কর্ম, 5 নম্বরে আদার ওয়ার্ডস বা অতিরিক্ত শব্দ যেটা বাড়তি শব্দ হবে। তাহলে একটা সেন্টেন্সে যে এই যে 5টি অংশ থাকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে সেই সেন্টেন্সকে যখন আমরা ট্রান্সলেট করব তখন কি হবে? যদি বলা হয় ছেলেরা মাঠে ফুটবল খেলে, এখানে ছেলেরা ক্রিয়া কোনটা? আমরা জানি ক্রিয়াকে যখন কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে জবাব পাওয়া যায় সেটা হয়ে যাবে সাবজেক্ট, আর কি দিয়ে প্রশ্ন করে যে জবাব পাওয়া যাবে সেটা হবে অবজেক্ট। তাহলে এখানে খেলাটা হলো ক্রিয়া, খেলার সঙ্গে এ যুক্ত আছে, অতএব এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে খেলাকে আমরা প্রশ্ন করব কারা খেলে? ছেলেরা, এই ছেলেরা হয়ে যাবে সাবজেক্ট। কি খেলে? ফুটবল, এই ফুটবলটা হয়ে যাবে অবজেক্ট, এটা তো ভার্ব। এবার কোথায় খেলে? মাঠে, এটা হয়ে যাবে আদার ওয়ার্ডস। তাহলে যখন আমরা সেন্টেন্সটাকে লিখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়মে যখন লিখবো তখন কি হয়ে যাবে? 1 নম্বরে সাবজেক্ট ছেলেরা, দ্য বয়েজ, এখানে অক্সিলারি ভার্ব হবে না, অক্সিলারি ভার্ব কিছু লিখলাম না। মেন ভার্বটা খেলা, ইংরেজি প্লে, এটা প্রেজেন্ট ফর্ম রূপে হবে। তাহলে দ্য বয়েজ প্লে, কি খেলে? ফুটবল খেলে, ফুটবল। দ্য বয়েজ প্লে ফুটবল। কোথায় খেলে? মাঠে, ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। আবার আমি ভাত খাই, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম হলো সাবজেক্ট বা কর্তার পরে কোনো অক্সিলারি ভার্ব বসে না, মেন ভার্বটি সরাসরি প্রেজেন্ট ফর্ম রূপে বসে, অর্থাৎ ভার্বে যে কনজুগেশনের যে বেসিক ফর্ম সেই ফর্মটা এখানে সরাসরি বসে যায়। কিন্তু এখানে মনে রাখতে হবে, এই কিন্তু শব্দটা মনে রাখতে হবে, কেননা এটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু কি? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমরা এর আগে আলোচনা করেছিলাম কেবলমাত্র আই আর উই হলো ফার্স্ট পারসন, ইউ হলো সেকেন্ড পারসন, আর বাকি যা রয়েছে সবই হলো থার্ড পারসন। কিন্তু থার্ড পারসন হলেই হবে না, যদি সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্টটি তাহলে মূল ক্রিয়ার সঙ্গে এস অথবা ইএস যুক্ত হবে। তাহলে কি হবে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ট্রান্সলেট করতে গেলে মূল ক্রিয়ার সঙ্গে এস অথবা ইএস যুক্ত হবে। যেমন আকাশ, আকাশ গিটার বাজায়, আকাশ গিটার বাজায়। এখানে গিটার বাজানো হলো এটা ভার্ব, কি বাজায়? গিটার বাজায়, এটা অবজেক্ট, আর আকাশ কে বাজায়? আকাশ, এটা হলো সাবজেক্ট। তাহলে এখানে যখন এটা ট্রান্সলেট করা হবে তখন হবে কি? আকাশ। 2 নম্বরে কিছু হবে না। 3 নম্বরে বাজানো ইংরেজি হলো প্লে, কি বাজায়? গিটার, এটা হবে অবজেক্ট। এখানে মনে রাখতে হবে বলা হয়েছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আকাশ হলো থার্ড পারসন, কারণ আমি, আমরা, তুমি, তোমরার মধ্যে পড়ে না। তাহলে আকাশ থার্ড পারসন, এবং আকাশ বলতে কজনকে বোঝাচ্ছে? একজনকে। একজন মানেই হলো সিঙ্গুলার নাম্বার, অতএব এর সঙ্গে কি যুক্ত হবে? এস অথবা ইএস যুক্ত হবে মূল ক্রিয়ার সঙ্গে। তাহলে হবে আকাশ গিটার বাজায়, তাহলে আকাশ প্লেজ গিটার। তাহলে বোঝা যাচ্ছে নিয়মটা হলো কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে কোনো অক্সিলারি ভার্ব বসে না, কিন্তু মেন ভার্বটি সরাসরি প্রেজেন্ট ফর্ম রূপে বসে।
কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তারপরে এস অথবা ইএস যুক্ত হয়। এবার এইগুলোকে যখন আমরা ইন্টারোগেটিভ ফর্ম বা নেগেটিভ ফর্ম করব তখন কেমন করে করতে হবে এটা মনে রাখতে হবে। যদি ওই সেন্টেন্সটা যদি দিই আকাশ গিটার বাজাই লিখলাম, আমরা লিখলাম আকাশ গিটার বাজায় না, আকাশ গিটার বাজায় না, কারণ এটা নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স যখন হবে তখন কি হবে, কিংবা আকাশ গিটার বাজায়, আকাশ কি গিটার বাজায়, কি আবার আকাশ গিটার বাজায় না, আকাশ কি গিটার বাজায় না, এই যে এই সেন্টেন্সগুলোকে যখন আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স করব তখন কেমন করে কি হবে মনে রাখতে হবে। যখনই প্রত্যেকটা সেন্টেন্সের আকাশ গিটার বাজায় যেমন আমরা লিখলাম আকাশ গিটার বাজায় 2 নম্বরে কিছু হবে না, এখানে কি হলো না 3 নম্বরে হলো কি বাজানো প্লেজ, 4 নম্বরে গিটার অবজেক্ট। কিন্তু যদি বলা হয় আকাশ কি গিটার বাজায় তখন কি হয়ে যাবে 2 1 3 4। আমরা যদি এভাবে 2 1 3 4 না দিয়ে এভাবে প্লেন লিখি তাহলে তো কিছু পার্থক্য বোঝা যাবে না, কিন্তু 2 1 3 4 যখন লিখবো তাহলে আকাশ 1 নম্বরে কি হবে আকাশ সাবজেক্ট, 3 নম্বরে মেন ভার্ব প্লে, 4 নম্বরে গিটার। আকাশ কি গিটার বাজায়, কিন্তু এখানে এটার সঙ্গে এটার কোনো ফারাক নয়, কারণ আকাশ গিটার বাজায় এখানে জিজ্ঞাসা চিহ্ন করা হয়েছে। কারণ আমরা জানি যখন কোনো কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হবে তখন সেন্টেন্সের প্রথমেই একটা অক্সিলারি ভার্ব চলে আসবে, কিন্তু এই সেন্টেন্সে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই তার জন্য এখানে ডু ভার্ব নিয়ে আসতে হবে। ডু, এই ডু ভার্বটা নিয়ে আসতে হবে। কি লিখতে হবে ডুটা চলে আসবে কোথায় 2 নম্বরে, এটাই হয়ে যাবে অক্সিলারি ভার্ব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করে ডু। তাহলে ডু যেহেতু আকাশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এই ডু এর যে প্লেস হয়েছে ওই প্লেসের এসটা যুক্ত হয়ে যাবে ডু এর সঙ্গে দিয়ে ডাজ। তাহলে কি হবে ডাজ আকাশ প্লে গিটার। আবার যদি বলা হয় আকাশ গিটার বাজায় না তাহলে কি হবে আকাশ গিটার বাজায় না, তখন বাজায় নার জন্য এখানে ডুটা সরাসরি নট সরাসরি হবে না, তার জন্য নিয়ে আসতে হবে কি এই ডু ভার্বটা এখানে ইউজ করতে হবে, যে হয়ে যাবে ডুটা হয়ে যাবে ডাজ আর প্লেটা প্লে হয়ে যাবে। তাহলে আকাশ ডাজ নট প্লে গিটার, আকাশ গিটার বাজায় না। কিন্তু আকাশ কি গিটার বাজায় না, ঠিক এইভাবে হবে কি হবে ডাজ আকাশ নট প্লে, 3 নম্বরে প্লে নট প্লে গিটার, আকাশ কি গিটার বাজায় না। এখানে যদি আমরা বলি আরেকটা এক্সাম্পল যদি দিই, এখানে আমি ভাত খাই, আমি ভাত খাই লিখলে কি লিখবো আই ইট রাইস, আই ইট রাইস 1 2 3 4, আই ইট রাইস আমি কি ভাত খাই, তখন হয়ে যাবে কি ডু আই ইট রাইস। যেহেতু ডু এর সঙ্গে ডুটা আইটা হলো ফার্স্ট পারসন তাই এখানে হবে ডু, তাহলে কি হবে ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। ধরে আমি ভাত খাই না তাহলে আই ডু নট ইট রাইস। কিন্তু আমি কি ভাত খাই না, আমি ভাত খাই না আই ডু নট রাইস, কিন্তু যখন বলা হবে আমি কি ভাত খাই না তখন হয়ে যাবে কি ডু আই নট ইট রাইস। এখানে হয়েছে আকাশ কি গিটার বাজায় না, ডাজ নট আকাশ প্লে গিটার, আর এখানে হয়েছে ডু আমি কি ভাত খাই না, ডু আই নট ইট রাইস। তাহলে এক জায়গাতে হয়েছে কি সাবজেক্টের আগে নট বসেছে, আর একটাতে বসেছে সাবজেক্টের পরে নট বসেছে। মনে রাখতে হবে যদি সাবজেক্ট যদি নাউন হয় তাহলে সাবজেক্টের আগে নট বসবে, কিন্তু সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে সাবজেক্টের পরে নট বসবে। যেহেতু আকাশ
কারো একজনের নাম, আকাশ নাউন, তাই নটটা আগে হয়েছে, কিন্তু আই হলো প্রোনাউন, অতএব আয়ের পরে হয়েছে নট। তাহলে সহজেই বোঝা গেল এই টেন্সটা কেমন করে কি হচ্ছে, সহজে আশা করি বুঝতে পেরেছেন। বিদায় নেওয়ার আগে বলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।